আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কি অবস্থা সবার? আমাদের পদার্থের গঠনের 3 নাম্বার অর্থাৎ সর্বশেষ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই চ্যাপ্টারে আমাদের টোটাল এর আগে 2টা ক্লাস হয়েছে এবং এই চ্যাপ্টারে অনেকখানি শেষ। যেসব টপিক থেকে সিকিউ কিংবা এমসিকিউ আসে সেই সব টপিক অনেকগুলো আমরা কভার করে ফেলছি। সো এখন আমরা কয়েকটা বেসিক জিনিসপত্র পড়বো যেগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, তবে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো আমরা এখনই শুরু করব। সবাই একটু বাকিদেরকে মেনশন করে দিতে পারো। ও আচ্ছা, মেনশন করার তো উপায় নাই, কারণ যেহেতু আমরা ওয়েবসাইটে লাইভ করছি। তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো। কিছুক্ষণ আগে তোমাদের সাথে দেখা হয়েছিল, আরও একবার দেখা হচ্ছে সবার সাথে। আমাদের সাথে অনেকেই অলরেডি যুক্ত হয়ে গিয়েছো। খুব মজার মজার কয়েকটা জিনিস দেখাবো তোমাদেরকে। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো। হ্যাঁ হ্যাঁ, এইসব টপিকও তোমাদেরকে পড়াবো। ওকে, তো ওয়ালাইকুম আসসালাম। তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি, আমাদের টপিকগুলো আমরা শুরু করে ফেলি। বেশ সহজ সহজ মজার মজার অনেকগুলো টপিক পড়বো আমরা, ঠিক আছে? থার্ড চ্যাপ্টার লাস্ট ক্লাস না, বেসিক লাস্ট ক্লাস, বাট এটার উপর সিকিউ ক্লাস হবে, এটার উপর এমসিকিউ ক্লাস হবে। হ্যাঁ, আমি একটু রোড ম্যাপটা তোমাদেরকে সাজিয়ে দেই। হ্যাঁ, বেসিকের উপরে ক্লাস হয়েছে হচ্ছে বেসিকের উপর 1, বেসিকের উপরে ক্লাস হয়েছে 2, এইটা হচ্ছে বেসিকের উপর ক্লাস নাম্বার 3, দেন সিকিউ হবে একটা, এমসিকিউ হবে একটা, প্রবলেম সলভ হবে আরো একটা, ঠিক আছে? এইভাবে আমাদের কেমিস্ট্রিতে আমরা আগাইতে থাকবো এইভাবে। হ্যাঁ, এভরি চ্যাপ্টার না, মানে অন্যান্য চ্যাপ্টার ক্লাস নাম্বার বেশি হবে। হ্যাঁ, এটা হচ্ছে পদার্থের গঠনের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে মূলত পদার্থের গঠনের জন্য। হ্যাঁ, এর বাইরে আরো ক্লাস হবে, বাট আপাতত শুধু এইটুকু মনে রাখো। হ্যাঁ, আপাতত শুধু এটুকু মনে রাখো। হ্যাঁ, ফাইন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এক্সামের ব্যাপারটা জানানো হবে। চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেই যে এক্সাম হবে তা না, মানে এই চ্যাপ্টারের জন্য আরো সিকিউ এমসিকিউ ক্লাস তো হবে, তাই না? রেডি, স্টাডি, গো। গতকালের বায়োলজি নোট দেওয়া হয়নি। ওকে, ফাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ যদি শেষ পর্যন্ত ভালো মতো নোট করো, পুরো চ্যাপ্টারটা ভালো মতো নোট করে পড়ো, তাইলে কি হবে, তার জন্য আমি একটা গিফট দিব। সেটা হচ্ছে আমার তৈরি হ্যান্ড নোটটা দিয়ে দিব, বাট শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। ফাইন, করছি ভাইয়া। আর ক্লাস শেষে নোটটা আপলোড করবা খুব ভালো মতো। তো চলো আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, তো আমরা এখন শুরু করব হচ্ছে আমাদের শেষ লেকচারের বেসিক জিনিসপত্রগুলো। হ্যাঁ, শক্তিস্তর উপশক্তি স্তরের ধারণা। হ্যাঁ, শক্তিস্তর উপশক্তি স্তরের ধারণা আমরা একটু একটু করে আগাবো। সবাই প্রত্যেকটা টপিক খুব ভালো মতো বুঝে ফেলার চেষ্টা করবা। হ্যাঁ, সবাই প্রত্যেকটা টপিক খুব ভালো মতো বুঝে ফেলার চেষ্টা করবা। সো প্রথমেই আমরা শক্তি স্তর সম্পর্কে জানার চেষ্টা করব। শক্তি স্তর কাকে বলে? হ্যাঁ, আমাকে কেউ বলতে পারবা যে শক্তি স্তর কাকে বলে? শক্তি স্তর কিংবা অরবিট কাকে বলে? পরীক্ষায় কিন্তু এটা আসবে। হ্যাঁ, শক্তি স্তর কিংবা অরবিট কাকে বলে? অরবিটের ডেফিনেশনটা হচ্ছে এরকম, দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘোরাফেরা করে। হ্যাঁ, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে, যে বৃত্তাকার এলাকা কিংবা অঞ্চলগুলোতে
অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘোরাফেরা করে, ক্রমাগত ঘুরে, তাকে অরবিট বলা হয়। আমরা আগের ক্লাসে শিখেছি অরবিটার আরো অনেকগুলো নাম আছে। হ্যাঁ, তাকে অরবিট কিংবা শক্তি স্তর কিংবা কক্ষপথ কিংবা শেল কিংবা স্তর বলতে পারি, তাই না? তাকে স্তর বলতে পারি। সো গত ক্লাসে কিন্তু এগুলোর উপর আমরা খুব ভালো মতো স্টাডি করেছিলাম। এই যে এটা যদি নিউক্লিয়াস হয়, এই যে এগুলো হচ্ছে এক একটা অরবিট। বোর পরমাণু মডেলে কিন্তু আমরা পড়েছিলাম। কে এল এম এন মনে পড়ে তোমাদের? কে এল এম এন পড়েছিলাম আমরা। এগুলো হচ্ছে এক একটা অরবিট যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? এন দ্বারা প্রকাশ করতে পারি। এন এর ভ্যালু 1 হইলে কে, এন এর ভ্যালু 2 হইলে এল, এন এর ভ্যালু 3 হইলে এম, এন এর ভ্যালু 4 হইলে এন। কে এল এম এন, কে এল এম এন, কে এল এম এন। ঠিক আছে, কে এল এম এন। ওকে, সো ঠিক আছে, অরবিটটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে। এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে তাকে অরবিট বলা হয়। এইবার আসো আমরা যাব হচ্ছে অরবিটাল। অরবিটাল কিংবা এটাকে আমরা বলছি উপশক্তি স্তর। হ্যাঁ, অরবিটাল আমরা বা কি বলছি আমরা, উপশক্তি স্তর বলছি। অরবিটাল কিংবা উপশক্তি স্তর। হ্যাঁ, অরবিটাল কিংবা উপশক্তি স্তর। হ্যাঁ, ফাইন। ডেফিনেশনটা কি? অরবিটের সকল জায়গাতে তো ইলেকট্রন থাকে না, তাই না? এখানে ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন থাকে। এই যে এই জায়গাগুলোতেই কেন ইলেকট্রন থাকে বলো তো? ইলেকট্রন মেঘ, এখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ, ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি। অরবিটের যে জায়গাগুলোতে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি বা ইলেকট্রন মেঘের ঘনত্ব সব থেকে বেশি, সেই জায়গাগুলোকে আমরা বলি অরবিটাল। হ্যাঁ, অরবিটের পুরো চাকাটা হচ্ছে অরবিট। অরবিট হচ্ছে পুরো চাকাটা। হ্যাঁ, অরবিটের যে জায়গাগুলোতে বা যে স্থানে, অরবিটের যে জায়গাগুলোতে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা, ইলেকট্রন পাওয়া যাওয়ার সম্ভাবনা, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা, বা এভাবেও বলতে পারো ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক। হ্যাঁ, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বা ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক, তাকে অরবিটাল বলে। হ্যাঁ, তাকে অরবিটাল বলা হয়, তাকে অরবিটাল বলে। তার মানে অরবিটালের ডেফিনেশনটা কি দেখো? যেই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিংবা ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি অরবিটাল। তাহলে অরবিটালের কনসেপ্টটা হচ্ছে বৃত্তাকার যে জায়গাটা, সেই জায়গার মধ্যে যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি, তাকে আমরা বলছি অরবিটাল। হ্যাঁ, তাকে আমরা বলছি অরবিটাল, অরবিটাল। ওকে, এইবার আসো আমরা একটা চার্ট পড়বো। হ্যাঁ, আমরা একটা সুন্দর চার্ট দেখব। এন এর ভ্যালুর জন্য আমরা সুন্দর একটা চার্ট দেখব। হ্যাঁ, চার্টটা অনেকটা এরকম। যদি এন সমান হয় 1, এন সমান হয় 2, এন সমান 3, এন সমান 4 এবং মোট ইলেকট্রন। হ্যাঁ, আমরা এইভাবে অরবিট এবং অরবিটালের পুরো আইডিয়াটা এই ছকের মাধ্যমে ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করব। এন মানে হচ্ছে অরবিট, এন মানে হচ্ছে অরবিট, এন সমান 3, এন সমান 4, এন মানে হচ্ছে অরবিট। আমরা কি জানি? অরবিট হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, আর অরবিটাল হচ্ছে তোমরা জানো এস, পি, ডি এবং এফ। এগুলো হচ্ছে এক একটা অরবিটাল। অরবিটালগুলো কি কি? এস, পি, ডি, এফ। এগুলো হচ্ছে এক একটা অরবিটাল, এগুলো হচ্ছে এক একটা অরবিটাল। বুঝতে পারছো? এক একটা অরবিটাল। আচ্ছা,
এখানে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, হ্যাঁ সর্বোচ্চ ইলেকট্রন। এখন আসো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। n এর ভ্যালু যদি হয় 1, তুমি চিন্তা করে দেখো n এর ভ্যালু যদি হয় 1, তাহলে কোন অরবিটাল সম্ভব? 1s সম্ভব। মনে রাখবা 1 নাম্বার শক্তি স্তরের একটাই অরবিটাল। আর 2 এর জন্য 2s ও সম্ভব, 2p ও সম্ভব। 3 এর জন্য কি সম্ভব? 3s, 3p এবং 3d অরবিটাল সম্ভব। 4 এর জন্য কি সম্ভব? 4s, 4p, 4d এবং 4f। ঠিক আছে, এবার যে কোনো একটা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটার ফর্মুলা তোমাদেরকে শিখিয়েছিলাম। অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এর ফর্মুলাটা কি বলতো? শিখাইছি না? 2n স্কয়ার, ওই যে বোর পরমাণু মডেলের মধ্যে শিখাইছিলাম। আর অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার ফর্মুলাটা কি? অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বলতে পারবা কেউ? অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার ফর্মুলাটা কি? তার আগে তোমাদেরকে বলি, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এল এর মান, এল এর মান, হ্যাঁ, এইচ এর জন্য 0, এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। এইখানে ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1। এই যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 ইন্টু 2l প্লাস 1। এল এর ভ্যালুটা কি? এস এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এস এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এস এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দেখো তো, 2টা ইলেকট্রন থাকতে পারে। পি এর জন্য এল এর ভ্যালু কত? পি এর জন্য এল এর ভ্যালু কত? 1। তাহলে এই সমীকরণে পি এল এর ভ্যালু 1 বসিয়ে দেখো, তাহলে পি তে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ সেটা বের করে ফেলতে পারবা। 2 কে 2 আর 1 3, 3 দুগুণে কত? 6। ডি এ তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? ডিপেন্ড করছে ডি এর জন্য এল এর ভ্যালুটা কত। এল এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4 আর 1 5, 5 দুগুণে কত? 10। তাহলে ডি তে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। সেম গোজ ফর এফ, এফ এ সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো, সর্বোচ্চ ইলেকট্রন বুঝে ফেললাম, এসপিডিএফ বুঝে ফেললাম, অরবিটের সাথে অরবিটালের সম্পর্কটাও একটা চার্টের মাধ্যমে কিন্তু আমরা বুঝে ফেললাম। দেখো অনেক সহজ না? অরবিটের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার, বাট অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1, তাই না? দেখো এগুলো কিন্তু অনেক মজার টপিক। এই যে n সমান 2 হলে 2s2p, n সমান 4 হলে কিন্তু আবার এগুলা। বাট এই যে ফর্মুলাটা আমরা বোঝার চেষ্টা করছি, এইটা ডিপেন্ড করছে কিন্তু এই যে এল এর মানের উপরে, এল এর মানের উপর। তুমি যদি এটা না বুঝো আর এই ফর্মুলাটা না বুঝো, তাহলে তুমি এই চার্টটা কিন্তু বুঝতে পারবা না। এই চার্টটা হচ্ছে এসপিডিএফ এর মধ্যে সম্পর্ক, যেটা শক্তি স্তর এবং উপশক্তি স্তরের মধ্যে একটা ক্লিয়ার কনসেপশন দেয়। বুঝতে পারছো? একটা ক্লিয়ার কনসেপশন দেয়। তোমরা কি মনে রাখবা? এন হচ্ছে অরবিট আর এসপিডিএফ হচ্ছে অরবিটাল। 1 এর জন্য কয়টা অরবিটাল সম্ভব? একটা, 1s। 2 এর জন্য কয়টা সম্ভব? 2টা, 2s2p। 3 এর জন্য কয়টা সম্ভব? 3s, 3p, 3d, 3টা সম্ভব। 4 এর জন্য কয়টা সম্ভব? 4s, 4p, 4d, 4f সম্ভব। এখন এল হচ্ছে এমন একটা টার্ম যেটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে পারো, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2 এবং এফ এর জন্য 3। আমরা জানি অরবিটের সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার, 2n স্কয়ার। আচ্ছা, আর অরবিটালে হচ্ছে 2 × 12 প্লাস 1। এবার ভ্যালুগুলো বসিয়ে দেখো, এস এ 2টা, পি তে 6টা, ডি তে 10টা এবং এফ এ 14টা। এখন একজন প্রশ্ন করেছো যে এই অরবিটালটা সম্ভব নয় কেন, 2d সম্ভব না কেন? কারণ দেখো, এল এর মান কত হলে ডি অরবিটাল হয়? এল এর মান কত হলে ডি অরবিটাল হয়? এল এর মান 2 হলে ডি অরবিটাল হয়।
যখন n এর ভ্যালু 2 তখন l এর ভ্যালু কত কত হইতে পারে জানো? 0 আর 1। সবসময় l এর ভ্যালু n এর থেকে 1 কম হয়। যেহেতু l এর ভ্যালু 2 হতে পারছে না n সমান 2 এর জন্য, তাই 2D সম্ভব না। আবারও বলি, n এর ভ্যালু যা l এর মান হয় 1 কম, n এর ভ্যালু যা l এর মান হয় 1 কম। তাহলে n এর ভ্যালু 2, l এর মান কত? l এর মান হচ্ছে 0, l এর মান হচ্ছে 1, l এর মান কি 2 সম্ভব? না, কারণ n এর ভ্যালু 2 হইলে l এর ভ্যালু সর্বোচ্চ 1 হতে পারে। তাহলে l এর 0 এর জন্য s, 1 এর জন্য p। l এর কি 2 মানটা আছে? না, এই জন্য 2D সম্ভব না। তাহলে তোমরা একই রকম প্রশ্ন করতে পারো, 3f সম্ভব না কেন? কারণ n এর ভ্যালু যখন 3 তখন l এর ভ্যালু 0, 1 এবং 2। 0 মানে s, 1 মানে p, 2 মানে হচ্ছে d। যেহেতু n এর ভ্যালু 3 এর জন্য l এর ভ্যালু 3 সম্ভব না, তাই 3f ও সম্ভব না। বুঝতে পারছো? ওকে, 1p 2D সম্ভব নয় কেন? ব্যাপারটা কি ক্লিয়ার? ফাইন, এখন তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ফাইন, বলো ক্লিয়ার হইছে? ক্লিয়ার, ফাইন। এইটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টারটা পুরোপুরি তোমাদের একদম পানি পানি হয়ে যাওয়ার কথা। এইটা যদি ভালো মতো বুঝতে পারো তাইলে এই পুরো চ্যাপ্টার তোমাদের কাছে পানি পানি লাগবে। এইটা যদি ভালো মতো বুঝতে পারো তাইলে পুরো চ্যাপ্টার তোমাদের কাছে পানি পানি লাগবে, বাট এইটা না বুঝতে পারলে কিন্তু চ্যাপ্টারটা পানি পানি লাগবে না। ঠিক আছে? সো চলো, এইটুকু যদি বুঝতে পারো অরবিটালের শক্তিক্রমে চলে যাব। ঠিক আছে? ওকে, ফাইন। এবার আসো উপশক্তি স্তর শক্তির ক্রমের টেকনিক। এরপর ইলেকট্রন বিন্যাসে যেতে পারবো। ক্রমের টেকনিক, হ্যাঁ, ক্রমের টেকনিকে যাওয়ার আগে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে n+l নীতি। তোমরা অনেকে হয়তো নাম শুনেছো, n+l নীতি, বা এটাকে আমরা বলতে পারি আউফবাউ নীতি। হ্যাঁ, নাম মনে রাখতে পারো, আউফবাউ নীতি। n আর l কে কিভাবে ডিফাইন করা যায়? n প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর n আর l এর ভ্যালু দিয়েই আমরা আসলে সবকিছু মেজার করি। বুঝতে পারছো? n আর l এর ভ্যালু দিয়েই সবকিছু আমরা মেজার করি। একটা স্ট্রেট লাইন হচ্ছে যার n+l এর মান বেশি সে বেশি শক্তি সম্পন্ন অরবিটাল। সে বেশি শক্তি সম্পন্ন অরবিটাল। আর যার n+l এর মান কম, যার n+l এর মান কম, সে কম শক্তি সম্পন্ন অরবিটাল। সে কম শক্তি সম্পন্ন অরবিটাল। আর যদি কখনো সমান হয়ে যায় n+l এর ভ্যালু, যদি সমান হয় তবে যার n বেশি সে বেশি শক্তির। এক্সাম্পলে গেলে আমরা আসলে বুঝতে পারবো। ঠিক আছে? এক্সাম্পলে গেলে আমরা আসলে বুঝতে পারবো। যেমন ধরো তোমাদেরকে প্রশ্ন করা হলো, হ্যাঁ, 3p আর 2s এর মধ্যে কোনটা শক্তি বেশি? তাহলে n+l, n এর ভ্যালু হচ্ছে 3, l এর ভ্যালু p এর জন্য কত? sp, p এর জন্য 1, তাহলে 4। 2s এর জন্য n এর ভ্যালু 2 আর s মানে l এর ভ্যালু কত? 0। তাহলে দেখো তো 2। তাহলে কার শক্তি বেশি? 3p এর শক্তি বেশি।
এর শক্তি কম, ইলেকট্রন আগে কোথায় যাবে? 2s এ যাবে। বুঝতে পারছো? ওকে, সমান হলে n এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবার 3p আর হচ্ছে 4p এর মধ্যে কোনটা বলো তো? 3p মানে n এর মান 3, p এর ভ্যালু 1, তাইলে 4 প্লাস sp 1, তাইলে হচ্ছে 5। তাইলে এদের মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন যাবে? কোনটাতে আগে ইলেকট্রন যাবে? যেটার n প্লাস l এর ভ্যালু কম, এটা হচ্ছে কম, তার মানে হচ্ছে এটা কম শক্তি সম্পন্ন অরবিটাল, এটা বেশি শক্তি সম্পন্ন অরবিটাল। তাহলে ইলেকট্রন আগে কোথায় যাবে বলো তো? ইলেকট্রন আগে কোথায় যাবে? ইলেকট্রন আগে কোথায় যায় এটা লেখা হয়নি, দেখো। ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে। ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, হ্যাঁ, এটা মাথায় রাখবা। এরপর ক্রমানুসারে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটালে প্রবেশ করে। ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, পরে ক্রমানুসারে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটালে প্রবেশ করে। ক্লিয়ার? ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, পরে ক্রমানুসারে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটালে প্রবেশ করে। এইবার আসো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে 3p আর 4s এর মধ্যে কে বেশি শক্তিশালী? 3 প্লাস 1 সমান 4, 4 প্লাস 0 সমান 4। তাইলে এক্ষেত্রে কে বেশি শক্তি সম্পন্ন, কে কম শক্তি সম্পন্ন? দুইটারই তো n প্লাস l এর ভ্যালু সেম। তাহলে যার n কম সে কম শক্তি সম্পন্ন অরবিটাল, যার n বেশি সে বেশি শক্তি সম্পন্ন অরবিটাল। বুঝতে পারছো? দুইটা যদি সেম হয়ে যায় তাহলে n দিয়ে আমরা ব্যাখ্যা করি। দুইটা যদি সেম হয়ে যায় তাহলে আমরা n দিয়ে ব্যাখ্যা করি। বুঝতে পারছো? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? 3d তে না গিয়ে 4s এ যায় কেন? এটার ব্যাখ্যাই হচ্ছে n প্লাস l। এই যে n প্লাস l নীতি, এই n প্লাস l নীতি দিয়েই তুমি এটা ব্যাখ্যা করতে পারবে, n প্লাস l নীতি দিয়ে। ঠিক আছে? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? হ্যাঁ, আবার বুগান, আরেকবার কেন বুগাবো? কি বুগো নাই আমাকে একটু বলো, কোনটা বুগো নাই, তাইলে আমি বুগাবো, আবার বুগাবো। ঠিক আছে? n প্লাস l মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। ধরো অনেক গাধা আছে যারা এটা বুঝতে পারে না, 3p তে কোনটা n আর কোনটা l। এটা হচ্ছে n, এটা হচ্ছে l। এটা যদি জানতে পারো তাইলে p এর জন্য l এর ভ্যালু কত? 1, l এর ভ্যালু s এর জন্য কত? 0, l এর ভ্যালু d এর জন্য কত? 2, f এর জন্য কত? 3। যেটা তো আগের পেজেই বুঝাইলাম তোমাদেরকে, তাই না? আগের পেজেই তো তোমাদেরকে আমি বুঝিয়েছি। ফাইন। তাহলে এবার যার n প্লাস l এর যোগফল বেশি হবে সে বেশি শক্তি সম্পন্ন অরবিটাল, যার n প্লাস l এর যোগফল কম হবে সে কম শক্তি সম্পন্ন অরবিটাল। যদি কখনো ড্র হয়ে যায় তাহলে আমরা কি দিয়ে বের করব? n দিয়ে বের করে ফেলবো। একদম পানির মতো একটা টপিক। হ্যাঁ, যারা বলছো মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই একটা কাজ করো, তার মাথাটা একটু উঁচু করো, তাহলে মাথার ভিতর দিয়ে যাবে। ঠিক আছে? মাথাটা একটু উঁচু করতে হবে। শুয়ে শুয়ে পড়লে কি আর মাথার মধ্যে ঢুকবে? ঠিক আছে? একটু উঁচু করলে মাথার মধ্যে দিয়ে ঢুকবে। তা যদি না পারো, ক্লাস শেষ হয়ে গেলে এই পেজটা, প্রিন্টার আছে না বাসায়, প্রিন্টারে প্রিন্ট করে নিবা। এই পেজটা যখন প্রিন্ট করে নিবা, প্রিন্ট করে যখন পানি খাবা, পানির মধ্যে ওই কাগজটা গুলায় ফেলবা, গুলায় ওই পানিটা খেয়ে ফেলবা। তখন দেখবা এই n প্লাস l এর নীতি একদম সহজে বুঝে যাইতেছে। বুঝতে পারছো? খুব সহজে বুঝে যাইতে পারবা। সো এই দুইটা উপায়েই কেবল এই টপিকটা তোমাদের কাছে সহজ লাগতে পারে। দুইটা উপায়, একটা গোলায় পানি সহ খেয়ে ফেলা, আর একটা হচ্ছে মাথাটা উঁচু করে ফেলা। তো এই যে দেখো আমরা n প্লাস l নীতিটা বুঝে ফেললাম। n প্লাস l নীতিটা খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ, ফাইন। এইবার আমরা ইলেকট্রন বিন্যাস তো করবো, তাই না? কোনটার পরে কোনটা হবে সেটা কেমনে মনে রাখবো? 1s 2s 2p 3s 3p 4d 5p কোনটা হবে? হ্যাঁ, ওকে, তাহলে কিভাবে মনে রাখবো সেটার জন্য খুব সুন্দর একটা টেকনিক আছে। আমরা প্রিয়াকে ডেকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে? ও, প্রিন্টার নাই না? প্রিন্টার তাহলে ওই একটু খরচ হবে, আর একটু খরচ হবে, 15-20 টাকা খরচ হবে টপিকটা বোঝার জন্য। সো অরবিটালের শক্তিক্রম মনে রাখার টেকনিক আমরা এখন শিখব। অরবিটাল
অরবিটালের শক্তিক্রম মনে রাখার টেকনিক। হ্যাঁ, অরবিটালের শক্তিক্রম মনে রাখার টেকনিক। হ্যাঁ, আমার সাথে সাথে মুখস্থ করো। সেটা হচ্ছে শোনো, আবার শোনো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল করে। তারপর প্রিয়া শোনো, আবার প্রিয়া শোনো। হ্যাঁ, তারপর হচ্ছে ডিপিএস করো, তারপর আবার ডিপিএস করো। ডিপিএস করো, এরপর হচ্ছে এফডিপিএস করো, তারপর এফডিপিএস করো। হ্যাঁ, এই যেটা হলো, এবার খুব সিম্পল এইটা। হ্যাঁ, একটু মুখস্থ করে ফেলো, তাইলে দেখো সবকিছু সহজ হয়ে যাবে তোমাদের কাছে। শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, এফডিপিএস করো। এরপর দেখবার কখনো ভুল হবে না তোমাদের এই টপিকটা। শোনো মানে হচ্ছে এস, আবার শোনো মানে হচ্ছে এস। প্রিয়া শোনো মানে হচ্ছে প্রিয়া শোনো, আবার প্রিয়া শোনো। ডিপিএস করো মানে হচ্ছে ডিপিএস করো, আবার ডিপিএস করতে হবে। ডিপিএস করলাম। এফ ডি পিএস করো, আবার এফ ডি পিএস করো। ঠিক আছে, শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, এফডিপিএস করো। শেষ। জাস্ট সংখ্যাগুলো বসাই দিলেই হয়ে যাবে। দেখো, 1 2, প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল, 2 3 3 4 4 5। এবার কয়েকটা জায়গা ফাঁকা আছে না, শুধু পরের সংখ্যাটা বসায় দাও। 2 এর পরে 3, 3 এর পরে 4। একের ঘরের নামটা তো পারো সবাই, তাই না? নাকি একের ঘরের নামটা পড়তেও অসুবিধা হয়? 3 এর পরে 4, 4 এর পরে 5, 4 এর পরে 5, 5 এর পরে 6, 4 5 6 7, 5 6 7 8। ছোটবেলায় কি হইতো জানো? অনেকেই আছে 2 থেকে একবারে 4 এ ভর্তি হইতো। বয়স একটু বেশি হওয়াতে, মানে স্কুলে ভর্তি হওয়ার সময় বয়স একটু বেশি ছিল, ইয়ার গ্যাপ দেয়, 6 থেকে একবারে 8 এ উঠছে। হ্যাঁ, এরকম হয়, কিন্তু এরকম হয়। আবার ধরো ক্লাস 8 এ উঠছে, ফেল করছে, নামায় দিছে, ক্লাস 7 এ ভর্তি করে দিছে। আবার 7 এ ভর্তি করছে, 6 এ ফেল করছে, 5 এ, 5 থেকে 4 এ ফেল করতে করতে, 4 থেকে 3 তে, 3 থেকে 2 তে, 2 থেকে 1 এ, 1 থেকে। তোমাদের বাদল ভাইয়ের ঘটনা এটা হইতে পারে। হ্যাঁ, না হলে এত বয়স্ক বুড়া মানুষ কিভাবে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করছে? এটা হয় মানে বয়স্ক বুড়া চাচাদের লেভেলের বয়সের একটা মানুষ এখন আইসা কেমিস্ট্রি পড়া, এটা হইলো। তার মানে তার ক্ষেত্রে মনে হয় ক্লাস 10 এ যখন পড়তো, ফেল করাতে 9 এ নামায় দিছিল, আবার 9 থেকে আবার 10 এ উঠছে, আবার ফেল করে আবার 9 এ আসছে। হইতে পারে কিন্তু, হ্যাঁ, ভালো করে জিজ্ঞাসা করে দেখো। ওকে, তো এই যে দেখো আমাদের কিন্তু ঘটনা শেষ। তাহলে 1s 2s জিনিসটা কেমনে কাজ করছে একটু দেখো। এই যে 1s, তারপর কি 2s, হ্যাঁ, তারপরগুলো জাস্ট এইভাবে 2p 3s, 3p 4s, 3d 4p 5s, 4d 5p 6s, 4f 5d 6p 7s, 5f 6d 7p 8s। ঘটনা শেষ। অর্থাৎ কার পরে কি হবে এইটা আর কখনো দেখবা ভুল হবে না। হ্যাঁ, আর কখনো দেখবা এটা কখনো ভুল হচ্ছে না, এমনিতেই তোমাদের মনে থাকবে। হ্যাঁ, 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s। তাহলে এক নিঃশ্বাসে বলে ফেললাম, মুখস্থ করবা। হ্যাঁ, এক নিঃশ্বাসে বলে ফেলার মুখস্থটা করে ফেলবা। তাহলে দেখবা খুব সহজে এগুলো পেরে যাচ্ছ, একটু ভালো মতো মুখস্থ করো, দেখবা সব পারবা। হ্যাঁ, ওকে। ইভেন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে n প্লাস l এর ভ্যালু কত? 1, n প্লাস l এর ভ্যালু কত? 2, n প্লাস l এর ভ্যালু কত? 3, n প্লাস l এর ভ্যালু কত? 4, n প্লাস l এর ভ্যালু কত? 3 আর 2 5, সব জায়গায় 5। n প্লাস l এর ভ্যালু কত? 6, সবার ক্ষেত্রে 6। n প্লাস l এর ভ্যালু কত? 7, n প্লাস l এর ভ্যালু কত? 8,
এগুলো সব n+l এর ভ্যালু। দেখছো এই সূত্রটাও কিন্তু একটা সিস্টেমেটিক সূত্র, এমন না, হ্যাঁ এমন না এর বাই আর একবার সুমারি করান, মানে কি সামারি করে দিতে হবে, আরেকবার সামারি করে দিতে হবে। আচ্ছা ওকে, তাহলে দেখো অরবিটালের শক্তিক্রম মনে রাখার খুব সুন্দরভাবে, হ্যাঁ খুব সুন্দরভাবে একটা টেকনিক শিখাই দিলাম। অনেকে হয়তো আমার প্রিভিয়াস ক্লাস দেখে এগুলো শিখে নিয়েছো, বাট এখন হোপফুলি আর তোমাদের ভুল হবে না। এবার আমরা চলে যাব ইলেকট্রন বিন্যাসে। হ্যাঁ ইলেকট্রন বিন্যাস তো আসলে আলাদাভাবে শেখানোর কিছু নাই, বাট ইলেকট্রন বিন্যাস একটু শিখবো। হ্যাঁ বয়স্ক বুইড়াদেরকে এখন ইলেকট্রন বিন্যাস শেখাবো। ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব, তাহলে 1s2 2s2 2p6 3s1। ধরো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব, তাহলে আমার জানা দরকার যে ক্লোরিনের প্রোটন সংখ্যা কত, তারপর ওই সূত্র অনুযায়ী বসিয়ে দিতে থাকবো। 2p6 3s2 3p5। এখন তোমাদের 108 নম্বর মোলের ইলেকট্রন বিন্যাস দিলেও তোমরা করতে পারবা। ধরো আয়রন 1s2 2s2 2p6 3s2 4s2 3d6। এখন কথা হচ্ছে যদি কখনো আয়নের ইলেকট্রন বিন্যাস দেয় Fe2+, তখন কি করব? তার মানে এখান থেকে দুটো ইলেকট্রন বের হয়ে গেছে, সেই দুটো ইলেকট্রন যাবে সর্ববহিস্থ স্তর থেকে 4s2 থেকে। হ্যাঁ তখন কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d6। আবার 4s বাদও দিয়ে দিতে পারো। আচ্ছা যদি Fe3+ হয় তাহলে কি করবা? আর একটা ইলেকট্রন বের হবে, আর কিচ্ছু না। 2p6 3s2 3p6 3d5, আর কিচ্ছু না। তোমাদেরকে এখন যেটা শেখাবো সেটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রম যেটা পরীক্ষায় আসে, ব্যতিক্রম এবং কেন। হ্যাঁ ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ এইটা শেখাবো, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। যেমন দেখো নরমালি ক্রোমিয়ামের ক্ষেত্রে 24 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4, এটাই তো ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা, তাই না? এটা ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা। বাট মনে রাখবা ডি অরবিটালের ক্ষেত্রে d5 অর্ধপূর্ণ এবং d10 এইটা হচ্ছে অর্ধপূর্ণ আর এইটা হচ্ছে পূর্ণ। এই দুটো অবস্থায় তারা স্থিতিশীল। এই জন্য যদি কখনো d4 হয় তাহলে পাশের থেকে একটা ইলেকট্রনে d5 হয়ে যায়। হ্যাঁ আবার যদি d9 হয় তাহলে সেটা d10 হয়ে যায় পাশের থেকে ইলেকট্রন নিয়ে, 4s থেকে ইলেকট্রন নিয়ে এটা স্থিতিশীলতা লাভ করে। তখন ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ায়, সত্যিকার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। আবার 3d5 4s1 ও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এইটা পরীক্ষা আসবে। কেন ব্যতিক্রম? কারণ 4 থাকলে স্থিতিশীলতার জন্য 5 হয়ে যেতে চায়। প্রত্যেকটা মৌল ইলেকট্রন বিন্যাসে দেখবা তারা স্থিতিশীল হওয়ার জন্য আকাঙ্ক্ষা দেখায়। কপারে আসো, সেম ঘটনা ঘটবে। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। এই যে 3d9 হলো 4s2, তাইলে আমরা এখন যেটা করব, এই যে একটা ইলেকট্রন d9 এ যে তাকে d10 বানিয়ে স্থিতিশীল করে। হ্যাঁ তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। এটাই হচ্ছে সত্যিকার ইলেকট্রন বিন্যাস, আর এইটা হচ্ছে মিথ্যা। হ্যাঁ এইটা হচ্ছে মিথ্যা, এইটা মিথ্যা, আর আলটিমেটলি এইটা হচ্ছে সত্য, এইটা সত্য। সো হোপফুলি তোমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস বুঝতে পেরেছো, এবং তোমরা যদি এই 1s 2s 2p 3s বুঝতে পারো তাইলে যে কোনো ধরনের ইলেকট্রন বিন্যাস করা তোমাদের জন্য একদম ইজি, তাই না? তোমরা বাসায় যেটা করবা 1 থেকে 30 মৌলের 1 থেকে 35 মৌলের 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাসটা করবা বাসায় করবা। 1
থেকে 30 যে যে করবো না পরের ক্লাসে কিন্তু হাই বেঞ্চের উপর দাঁড় করায় রাখবো। হ্যাঁ, সত্যি কথা, পরের ক্লাসে হাই বেঞ্চের উপর দাঁড় করায় রাখবো, তখন বুঝো কি হয়। শাস্তি তো দেখো নাই, হাই বেঞ্চের উপর দাঁড়ায় থাকা কি কষ্ট। যারা এর আগে দাঁড়ায় থেকেছে তারা জানে। ওকে, এবার খুব মজার একটা জিনিস শেখাবো, আপেক্ষিক পারমাণবিক ভর। হ্যাঁ, আপেক্ষিক পারমাণবিক ভর কেমনে বের করতে হয় একটা ম্যাথও দেখাবো তোমাদেরকে, মাঝে মধ্যে পরীক্ষা আসে। হ্যাঁ, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সিস্টেমটা কি? ভর সমান ওই মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 এর ভরের 1/12 অংশ, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন করলা আইসোটোপ, আইসোটোন, আইসোমার আসলে কেন দেখায়নি? দেখো এই টপিকটা আসলে তোমাদের সবারই জানা। দেখো আইসোটোপ, আইসোটোপের নাম শুনেছ না তোমরা? যাদের পথে প্রোটন, প্রোটন একই বাকি সব ভিন্ন। হ্যাঁ, দেখো হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, প্রোটন সেম বাকি সবই ডিফারেন্ট না? দেখো তো পথে প্রোটন, প্রোটন সেম, সবকিছু ডিফারেন্ট। এবার আইসোবার, ভর একই বাকি সব ডিফারেন্ট। যেমন দেখো কপার এবং জিঙ্ক, ভর সেম বাকি নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা সবই, নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সবই ডিফারেন্ট। এবার আইসোটোন, নিউট্রন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা একই। যেমন দেখো এক্সাম্পল দিলে বুঝে ফেলবা, ফসফরাস এবং সালফার 31 15, 32 16। দেখো তো নিউট্রন সংখ্যা সেম না? বাকি সব ডিফারেন্ট। নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার মধ্যে বিয়োগ করতে হয়। ঠিক আছে, পতে প্রোটন, দন্তেন্নতে নিউট্রন, রতে ভর, এটা যদি একই থাকে এবং বাকিগুলো ডিফারেন্ট থাকে তাইলে তাইলে আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন বলতে পারি। টোন মানে নিউট্রন সংখ্যা সেম, বার মানে হচ্ছে ভর সংখ্যা সেম, টোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সেম। হ্যাঁ, ওকে, ওটা তো অ্যাটমিক নাম্বার এবং এবং হচ্ছে ম্যাস নাম্বার। এইটা হচ্ছে পর্যায় সারণীতে আমাদেরকে পড়ানো হবে, বুঝতে পারছো? এই চ্যাপ্টারে তো আসলে অত বেশি ম্যাথ নাই, পর্যায় সারণী চ্যাপ্টারে পড়ানো হবে ভর, পারমাণবিক ভর আর অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। এটা আবার কি পড়াতে হবে? তোমরা এখন বুইড়া হয়ে গেছো, দুদিন পর টেস্ট পরীক্ষা দিবা, অ্যাটমিক নম্বর পড়াইতে হয় না। অ্যাটমিক নাম্বার তো 1 থেকে 30 পর্যন্ত একদম মুখস্থ থাকতে হবে, গুলি করে দিব কিন্তু সব কটারে। পারমাণবিক সংখ্যা একদম মুখস্থ রাখতে হবে। আচ্ছা, কোন মৌলের একটি পরমাণুর ভর মানে কি জানো? প্রোটনের ভর আর নিউট্রনের ভর। যতগুলো প্রোটন আছে ইন্টু প্রোটনের ভর প্লাস যতগুলো নিউট্রন আছে এবং নিউট্রনের ভর। আর কার্বন 12 পরমাণুর ভর 1/12 অংশ মানে হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। ঠিক আছে, প্রশ্নটা কেমনে হয় সবাই একটু দেখো, সেটা কোশ্চেনটা কেমনে হয়। বোরন এর আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। ভর বের করো। ঠিক আছে, এই কোশ্চেনটা যখন আসে তখন আমরা যেটা বলি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান বোরনের মধ্যে প্রোটন আছে কয়টা? 5টা। একটা প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 প্লাস এর মধ্যে নিউট্রন কয়টা আছে? 6টা। 6 ইন্টু 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম।
নিচে কার্বন 12 পরমাণু ভরের 1/12 অংশ 6 7 10 টু দি পাওয়ার মাইনাস 24। এটাকে কি বলা হয় জানো? এটাকে অ্যাটমিক ম্যাস ইউনিটও বলা হয়, এক ডাল্টনও বলা হয়। অ্যাটমিক ম্যাস ইউনিট, যেটাকে আমরা কার্বন 12 পরমাণু ভরের 1/12 অংশ বলছি। হ্যাঁ, এটাকে অ্যাটমিক ম্যাস ইউনিট বলে। হ্যাঁ, 10 টু দি পাওয়ার মাইনাস 24। ফাইন। আর এখানে এই কাজটা কেন করলাম? এই যে প্রোটনের ভর, নিউট্রনের ভর, যতগুলো নিউট্রন, যতগুলো প্রোটন, ইলেকট্রন কই গেল? ওই যে রাদারফোর্ডের পরমাণু মডেলে তোমাদেরকে পড়িয়েছিলাম যে পরমাণুর মোট আয়তনের তুলনায় তার নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য, এবং একটা প্রোটনের তুলনায় একটা ইলেকট্রন 1840 গুণ হালকা, এই জন্য ইলেকট্রনের ভরটাকে বাদ দিয়ে ক্যালকুলেশন করা হয়। হ্যাঁ, মোলের ভরটা কি দেওয়া থাকবে না? দেওয়া থাকবে, দেওয়া থাকবে, দেওয়া থাকবে, এই ধরনের ম্যাথে দেওয়া থাকবে। সো এটা ক্যালকুলেট করলে তুমি একটা অ্যান্সার পেয়ে যাবে, এবং মোর অর লেস দেখবা সেটা 11 এর কাছাকাছি হচ্ছে, ওইটাই পাবা, বাট কনসেপ্টটা তোমাদেরকে দেখাইতে হবে। যেমন এই ভ্যালুটা মনে রাখবা তোমরা সবাই, ভরটা দেওয়া থাকবে, ম্যাথ এইভাবেই আসবে, ম্যাথ এইভাবেই আসবে। হ্যাঁ, দেখো ভেরি ইজি, ভেরি ইজি, জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলেই হয়ে যাবে। হ্যাঁ, কনসেপ্টটা বুঝতে পারলেই তোমরা করতে পারবা। এই ধরনের ম্যাথ তুমি যদি জাস্ট কনসেপ্টটা ধরতে পারো, তাইলেই দেখবা তোমার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো। আরেকটা টাইপের ম্যাথ আছে, সেই টাইপের ম্যাথ তোমাদেরকে করাবো। চলো সেটা করাই। আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করা। আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করা। হ্যাঁ, ওকে, ফর্মুলাটা কি আসলে? ফর্মুলাটা হচ্ছে, যদি এমন হয় শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করা, অনেকটা এরকম, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান, হ্যাঁ, পার্সেন্টেজ ইনটু ভর প্লাস পার্সেন্টেজ ইনটু ভর, যতগুলো আইসোটোপ থাকবে আইসোটোপের শতকরা পরিমাণ ইনটু ভর ডিভাইড বাই 100। এইটা দিয়ে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করি। এইটা দিয়ে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা যেহেতু একটা রিলেটিভ টার্ম, কারোর সাথে তুলনা করা হয়, একই জাতীয় দুটো রাশি দিয়ে ভাগ করা হয়, এটাও গ্রাম এটাও গ্রাম, এই জন্য একক থাকে না। হ্যাঁ, ফাইন। দেখো আমি কোশ্চেনটা সেট করি, তাইলে তোমরা বুঝতে পারবে ইজিলি। কোশ্চেন হচ্ছে এরকম, ক্লোরিনের একটা আইসোটোপ আছে, ক্লোরিনের একটা আইসোটোপ আছে, আইসোটোপ আছে হচ্ছে 17 35। ক্লোরিনের আরেকটা আইসোটোপ আছে 17 37। এটা প্রকৃতিতে পাওয়া যায় 75%, এটা প্রকৃতিতে প্রাচুর্যতা হচ্ছে 25%, মানে পাওয়া যায়। এখন আমার কাজ হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করা। অতএব গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান, এই যে পার্সেন্টেজ ইনটু ভর, 75 ইনটু ভর কত 35 প্লাস 25 ইনটু 37 ডিভাইডেড বাই, এই যে 75 আর 25 সব করে যোগ করলে 100ই হয়ে যায়, 100। তার মানে আলটিমেটলি আমরা উত্তর পাবো 35.5। এইটাই হচ্ছে ম্যাথ। হ্যাঁ, এইটাই হচ্ছে ম্যাথ, অনেক ইজি। হ্যাঁ, এইগুলা অনেক অনেক ইজি, এগুলো অনেক ইজি। ঠিক আছে, এগুলো জাস্ট কনসেপচুয়ালি তুমি যদি ধরতে পারো, তাহলে তোমার জন্য পারা কঠিন কিছুই না। হ্যাঁ, কঠিন কিছুই না। কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 আমি একটা কোশ্চেন সেট করে দিচ্ছি তোমাদের। ওকে, কোশ্চেনটা আমি সেট করে দিচ্ছি। আমি কোশ্চেনটা সেট করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ,
ম্যাথটা বের করছি। কোশ্চেন নাম্বার 2, অক্সিজেন 16, অক্সিজেন 16, সরি 16 বলছি কেন, 8 16, অক্সিজেন 8 17, অক্সিজেন 8 18, এদের আপেক্ষিক প্রাচুর্যতা লিখে দিব 1 2 তিনটা আইসোটোপ যাদের আপেক্ষিক প্রাচুর্যতা হচ্ছে 99.76%, এটা হচ্ছে 0.04%, 0.20%, হ্যাঁ। গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, এটা তোমাদের একটা HW, হ্যাঁ। ওকে, এটা তোমাদের একটা HW, হ্যাঁ, এটা তোমাদের একটা HW, এইটা একটা HW, এটা তোমরা করবা, পারবা না? হোপফুলি তোমাদের পারা উচিত, হ্যাঁ। পোল হচ্ছে MCQ এর মতো, যে আমরা চুজ করি, ফাইন। গড় আপেক্ষিক পারমাণবিক ভর কখনো কখনো দিয়ে দিবে, হ্যাঁ। তো কখন হচ্ছে এক্স ধরে ম্যাথ করতে হবে, হ্যাঁ, এক্স ধরে তখন ম্যাথ করতে হবে। হোপফুলি তোমরা সেটা করতে পারবা, হ্যাঁ, হোপফুলি তোমরা সেটা করতে পারবা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে একটা টপিক আমাদের পড়তে হবে, ফাইন। এখন আসো আপেক্ষিক আণবিক ভর, এটা অলরেডি তোমাদের জানাই আছে। আপেক্ষিক আণবিক ভর বলতে আসলে কি বোঝায়? আপেক্ষিক আণবিক ভর মানে হচ্ছে এই যে এই টপিকটা, সেটা হচ্ছে এই যে দেখো H2O NH3, এদের ক্ষেত্রে কি হয়, এই যে 1 × 2 + 16, প্রত্যেকের পারমাণবিক ভর যোগ করলে আপেক্ষিক আণবিক ভর পাওয়া যায়। 14 + 1 × 3, তার মানে কি 17। বুঝতে পারছি? এরকম কি কি আছে, এরকম ছোট ছোট মৌল যেগুলো না আমাদের কাজ করতে হয়, CH4, তাহলে 12 যোগ 1 × 4, তাহলে তখন কি হচ্ছে 16। একটু বড় যৌগে যদি যাই H2SO4, তখন 1 × 2 + 32 + 16 × 4, তখন পাবো হচ্ছে 98। যেমন NaOH, তাহলে সোডিয়াম হচ্ছে 23 + 16 + 1, তখন পাচ্ছি 40। আরো যদি বড় যৌগে যাই, ধরো CuSO4 × 5 অণু পানি, তখন কি হয়, কপার হচ্ছে 63.5 প্লাস সালফার 32 প্লাস 16 × 4 প্লাস পানি 5 × 1 × 2 প্লাস 16। বুঝতে পারছো? তাহলে কাইন্ড অফ এরকম 63.5 প্লাস 32 প্লাস 64 প্লাস ভেতরে হচ্ছে 18, 5 18 90, তাহলে 249.5 এরকম হবে একটু বড় যৌগ হলে। হ্যাঁ, তোমরা যেটা করবা সেটা হচ্ছে K2SO4 Al2SO4 3 × 24 অণু পানি, এটা বের করবা 1। 2 নাম্বার হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু পানি, এইটা বের করবা। H2C2O4, এইটা বের করবা। এগুলো হচ্ছে তোমাদের HW, ঠিক আছে? এইগুলা হচ্ছে তোমাদের HW। প্রত্যেকের পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করে আলাদা আলাদাভাবে যোগ করলে, হ্যাঁ, এটাই হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। গড় আপেক্ষিক আণবিক ভর তো পড়াইলাম, গড় আপেক্ষিক আণবিক ভর তো পড়াইলাম রে বেটা, আর পার্সেন্টেজের কথা তো বলেই দিলাম। এক্স ধরে নিবা,
এক্স ধরে নিবা, ওকে ফাইন। এই তো পেরে যাচ্ছ। ফাহিম বুঝতে পেরেছো? তোমাদের বইতেই দেখবা ওই ম্যাথটা আছে, হ্যাঁ বইতেই দেখবা ম্যাথটা আছে, ভেরি ইজি। এইখানে দেখো, আরে বেটা বুঝতে পারো নাই? এর যদি ফর্মুলা হয়, দেখো এইটা যদি দেওয়া থাকে, এইটা যদি দেওয়া থাকে, হ্যাঁ এইটা যদি দেওয়া থাকে, আর এইটা যদি দেওয়া থাকে, তাহলে একটা দেওয়া আছে, আরেকটা হচ্ছে বের করতে হবে। মানে কাইন্ড অফ হচ্ছে একটা যদি এক্স হয়, একটা যদি হয় এক্স পার্সেন্টেজ, তাহলে আরেকটা কি 100 মাইনাস এক্স না? দেখো তো আরেকটা কি 100 মাইনাস এক্স না? কোনটার পরিমাণ কত, তাই না? একটা যদি এক্স হয়, আরেকটা কি 100 মাইনাস এক্স, দুইটা মিলেই কি 100 না? এই যে আপেক্ষিক পার্সেন্টেজ কত, প্রাচুর্যতা কত, তাই না? খুবই সহজ, 100 মাইনাস এক্স। একটা যদি এক্স হয়, আরেকটা কত? 3 নম্বরে ব্র্যাকেট দিয়ে কি বুঝায়? 3 নম্বরে ব্র্যাকেট দিয়ে বুঝায়, ও SO4 3, মানে সালফার আছে 3টা, অক্সিজেন আছে হচ্ছে 12টা, অক্সিজেন আছে হচ্ছে 12টা, অক্সিজেন আছে হচ্ছে 12টা, হ্যাঁ। ওকে, লাস্ট আরেকটা জিনিস, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, যেটা তোমরা মুখস্থ রাখতে পারো। আমি একটু সামারি করে দিচ্ছি, তোমাদের বইতেও আছে কিছু কিছু, অনেক সময় বইতে থাকেও না এই টপিকটা, অনেক সময় কিছু কিছু জায়গায় বইতে থাকেও না, তোমরা হয়তো এটা মুখস্থ করেছো। হাড়ের বৃদ্ধিজনিত কারণে, হ্যাঁ হাড়ের বৃদ্ধিজনিত কারণে স্ট্রনশিয়াম 89 ব্যবহার করা হয়, হ্যাঁ এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। কয়েকটা বই কালেক্ট করে তোমাদের জন্য রেডি করেছি। ক্যান্সার কোষ ধ্বংস, টিউমারের উপস্থিতি, এগুলো মুখস্থ করে ফেলবা, হ্যাঁ। টিউমারের উপস্থিতি, থাইরয়েড গ্রন্থির অতিবৃদ্ধি রোধ, থাইরয়েড গ্রন্থির অতিবৃদ্ধি রোধ, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, হ্যাঁ এগুলো মাঝে মধ্যে পরীক্ষা এমসিকিউতে আসে। ব্লাড ক্যান্সারের নাম শুনেছো, লিউকেমিয়া, হ্যাঁ হার্টের পেসমেকার, TC, অনেকগুলো জিনিসপত্র একসাথে করে এগুলো কালেক্ট করা হয়েছে। সো এই তো একটু মুখস্থ করবা, হ্যাঁ কোনটা কি ব্যবহার করা হচ্ছে, কোনটার কি কাজে লাগে, এগুলো সবই হচ্ছে তোমার হচ্ছে এক একটা তেজস্ক্রিয় আইসোটোপ। আরেকটা আছে কার্বন ডেটিং, বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। কার্বন 14 ডেটিং, কার্বন 14 ডেটিং, এটা হচ্ছে বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। কার্বন 14 ডেটিং, এটা কি করতে হবে? টিএম মানে বুঝো, টিএম মানে হচ্ছে টানা মুখস্থ করতে হবে। এটা কি করতে হবে? টানা মুখস্থ করতে হবে। এটা টানা, টিএম মানে হচ্ছে টানা মুখস্থ করতে হবে, হ্যাঁ কি পারবা না টানা মুখস্থ করতে? তো এখন যেটা বাকি থাকলো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ সলভ করা, তাই না? এখন এই চ্যাপ্টারে কি বাকি থাকলো? টানা মুখস্থ, তাই না? টানা মুখস্থ করলাম। চলো প্রথম থেকে একটু দেখা নেই। শক্তিস্তর উপশক্তিস্তরের ধারণা আমরা পড়লাম,
উপশক্তি শক্তির ক্রম দেখলাম, টেকনিক দেখলাম, ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখলাম, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা শিখলাম, পার্সেন্টেজ থেকে আপেক্ষিক ভর নির্ণয় করা, আপেক্ষিক আণবিক ভর, এরপর হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এগুলো আমরা শিখে ফেললাম। হ্যাঁ, এখন আমাদের কাজটা কি জানো? এই যে এক একটা করে টাইপের পারমাণবিক ভর, ভর সংখ্যা সংক্রান্ত আমাদের যত সিকিউ আছে কিংবা যত এমসিকিউ আছে, হ্যাঁ, এভাবে করে টাইপ ভিত্তিকভাবে যত সিকিউ আছে কিংবা এরকম কোশ্চেন যত এস কিউ আছে, হ্যাঁ, এইচ কিউ আছে, যত ধরনের প্রশ্ন হইতে পারে, হ্যাঁ, এইটা দরকার, তাই না? সো আমাদের যা যা ডান অলরেডি, বেসিক 1, বেসিক 2, বেসিক 3, এরপর হবে সিকিউ এর উপর একটা ক্লাস, এমসিকিউ এর উপর একটা ক্লাস হবে, প্রবলেম সলভিং ক্লাস হবে একটা। মুখস্থ করে ফেলবা, মুখস্থ হয় না মানে মুখস্থ করে ফেলবা, মুখস্থ অবশ্যই হইতে হবে, ঠাড়া মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ করবা। সো 3টা ক্লাসে বেসিক শেষ হলো। বাট বেসিক ক্লাস করার পরে তোমরা যে দেখবা তোমাদের সব কোশ্চেনই কমন, দেখবা এমন কোনো কোশ্চেন নাই যে সেটা আনকমন। তোমার টেস্ট পেপার খুললেই দেখবা সব কমন, এইখান থেকে সবই কোশ্চেন আসবে। বাট তারপরেও একটা সিকিউ ক্লাস হবে, একটা এমসিকিউ ক্লাস হবে, একটা প্রবলেম সলভিং লাইভ ক্লাস হবে, ঠিক আছে? তারপর দেখবা এই চ্যাপ্টারে তোমরা বস হয়ে গেছো, মানে বস। সো বেসিক ক্লাস শেষ। হোপফুলি তোমরা যারা 3টা ক্লাসই করলা, পদার্থের গঠন চ্যাপ্টার থেকে আসলে যে কোনো সিকিউ তোমরা অ্যান্সার করতে পারবা। কি কনফিডেন্স পাচ্ছ না? 11 অধ্যায়টা আপনি পড়ায়েন, ইনশাল্লাহ 11 অধ্যায় আমি পড়াবো, ঠিক আছে? তোমাদের নোট টার্লি দিবা, নাইলে কিন্তু সবাইরে ধৈরা এমন আছাড় দিব সারা জীবন মনে থাকবে, ঠিক আছে? দেখো ছোট ছোট 2টা ক্লাস, 1 ঘন্টা করে 2টা ক্লাস করলাম, শেষ হয়ে গেল। অথচ সন্ধ্যার ক্লাসে তোমরা বলছো ভাইয়া 2টা ক্লাস করতে অনেক অসুবিধা হয়ে যাবে। সো অনেক কনফিডেন্ট লাগার কথা যদি 2টা ক্লাসই করো, নোট করে পড়বা, হ্যাঁ, নোট করে পড়বা। সো এই তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ।